আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা কথা বলবো দিনাজপুর বোর্ড 2019 এর একটি প্রশ্ন নিয়ে। তো দেখো আসলে প্রশ্নটা বা উদ্দীপক হিসেবে কি দিয়েছে আমাদেরকে এবং এগুলোর অ্যান্সার কিভাবে আমরা করব। তো এখানে বলতেছে দেখো যে চিত্রের কোষটি রিমোট চালাতে ব্যবহৃত হয়। এখানে একটা কোষের চিহ্ন দেওয়া আছে। তো তোমরা এরকম হচ্ছে সিলিন্ডার শেপের কোষ বলতে কিন্তু আসলে ড্রাই সেলকেই বোঝানো হয় এবং আরো একটা হিন্টস বলে দিয়েছে যে রিমোট চালাতে ব্যবহার হয়। এখন রিমোট চালাতে আমরা কি ব্যবহার করি বলো তো? আমরা ছোট ছোট পেন্সিল ব্যাটারি ব্যবহার করি রিমোট চালাতে। সো বেসিক্যালি এখানে আমাকে চিত্রের কোষ বলতে ড্রাই সেলকে বুঝিয়েছে। আচ্ছা ফাইন। এবারে আমরা যাব তাহলে আমার গ এবং ঘ মোটামুটি ভাবে এই ড্রাই সেল রিলেটেড কোশ্চেন এখানে করেছেন। তোমরা মনে রাখবা আমাদের এই বইয়ের মধ্যে আমরা কিন্তু সমস্ত টপিক রিলেটেড সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। অষ্টম অধ্যায়ের যত প্রকার সৃজনশীল আসতে পারে মানে টপিক ওয়াইজ, যে এর মধ্যে তাহলে ড্রাই সেলও একটা টপিক। তো ড্রাই সেলের কোশ্চেনটা কিভাবে রিসেন্ট মানে এর আগের বছরগুলোতে এসেছে, তো সেইটাই আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমরা এখন ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরে যাব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, সিওডি কি? সিওডি এর পূর্ণরূপ লিখো। তো সিওডি এর পূর্ণরূপ কি বলতো? সিওডি এর পূর্ণরূপ হবে এই যে দেখো এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা মানে ফুল ফর্ম তোমাকে লিখতে হবে। ফুল ফর্ম লিখলেই তুমি 1 মার্কস পেয়ে যাবা। অবশ্যই বানানটা একটু ঠিক করে লিখতে হবে যেন কোথাও কোনো ভুল না যায়। তো এটা কি হয় বলতো? পানিতে আমাদের বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে। তাহলে এই জৈব অজৈব পদার্থগুলোকে ব্যাকটেরিয়ার বিয়োজিত করতে যেই পরিমাণ অক্সিজেন তার দরকার হয় ওই পরিমাণ অক্সিজেনকেই সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। শেষ আমাদের 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। খেয়াল করো কি বলতেছে যে পানির ক্ষরতার কারণ ব্যাখ্যা করো। এই যে আমরা তো চিনি যে খর পানি এবং মৃদু পানি। তো খর পানি কোনটা? যেই পানিতে বিভিন্ন লবণ বা আয়ন দ্রবীত অবস্থায় থাকে সেটাকে আমরা খর পানি বলি। আর মৃদু পানি বলতে যেই পানিতে মানে ক্ষরতার উপাদানগুলো থাকে না, স্বাভাবিকভাবে যেই উপাদানগুলো থাকার কথা সেগুলো যেই পানিতে থাকে তাদেরকে আমরা মৃদু পানি বলি। এখন কোশ্চেন এই যে কেন পানিতে ক্ষরতার সৃষ্টি হয়? কেন পানিতে ক্ষরতার সৃষ্টি হয়? আচ্ছা, তো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা জানার চেষ্টা করব। দেখো ফার্স্টেই তোমাকে সংজ্ঞার মধ্যে বলে দিছে যে কোন কোন লবণ ক্ষরতার জন্য দায়ী হতে পারে। তো আমরা মোস্টলি দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড অথবা সালফাইড যে লবণগুলো আছে, কার্বনেট, ক্লোরাইড, সালফেট যে লবণগুলো আছে, এই লবণগুলো উপস্থিত থাকার কারণে সাধারণত পানি কি হয়? ক্ষয় হয়। এখন নেক্সট যে জিনিসটা এখানে বলতেছে দেখো যে পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অবশ্যই বৃষ্টির পানি গড়িয়ে পড়ে কি হয়? এক জায়গা থেকে অবশ্যই আরেক জায়গায় মুভ করে না, কারণ আমরা জানি যে বৃষ্টির পানি যেই জায়গাটা ডাউনওয়ার্ড মানে নিচু একটু সেই জায়গার দিকেই আস্তে আস্তে প্রবাহিত হয়। তো এটা বলতেছে যে পানি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় তারা বিভিন্ন খনিজ লবণের সংস্পর্শে এসে ক্ষয় হয়। অর্থাৎ ধরো মাটিতে ধরো বিভিন্ন লবণ দ্রবীত অবস্থায় থাকে। তো বৃষ্টির পানি যখন ওটার উপর দিয়ে গড়িয়ে যায় তখন কিন্তু সে ওই লবণের সংস্পর্শে আসে আর কি। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে দেখো এরকম মানে ব্যাপারটা এরকম হয় তখন যে ধরো আমার এটা একটা মাটির সারফেস, উঁচু একটা ধরো কোনো একটা জায়গা, এইখানে ধরো বিভিন্ন লবণ দ্রবীত অবস্থায় আছে। সো বৃষ্টির পানিতে এখান থেকে এরকম গড়িয়ে গড়িয়ে পড়বে। তো এই যখন গড়িয়ে গড়িয়ে ধরো এখানে একটা পুকুর আছে, যখন গড়িয়ে গড়িয়ে পড়বে তখন এই লবণের সংস্পর্শে আসতেছে কে? আসতেছে বৃষ্টির পানি আসতেছে। তো এই জন্য এই কথাটাই বলতেছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় বিভিন্ন লবণের সংস্পর্শে এরা ক্ষয় হয়। আবার দেখো এই যে বৃষ্টির পানিতে বিভিন্ন অ্যাসিড দ্রবীত থাকে, কি? কার্বনিক অ্যাসিড, চুনা পাথর, যেই সাদা মাটি যেই জায়গাতে আছে সেই জায়গাটায় ডলোমাইট, এই যে শিলাগুলোর কথা বলছে, তো এই শিলাগুলোর উপর দিয়ে যাওয়ার সময়ও কিন্তু পানি কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। তো ওভারঅল আমরা এই কথাটা বলবো, মানে এখানে কিন্তু অ্যান্সারটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ফার্স্ট হচ্ছে যে পানিতে কোন কোন উপাদান থাকলে সেটা ক্ষয় হয় সেটা ফার্স্টে আমি আগে ব্যাখ্যা করলাম যে কার্বনেট, সালফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতুর এই লবণগুলো থাকলেও পানি ক্ষয় হয়। দেন কেন ক্ষয় হয়? কারণ বৃষ্টির পানি যখন বিভিন্ন মাটির লেয়ারের উপর দিয়ে যায় তখন তারা বিভিন্ন লবণ বা বিভিন্ন দ্রবণের সংস্পর্শে আসে। তাহলে এই যে লবণ বা বিভিন্ন বস্তু সংস্পর্শে আসলো এবং মিশ্রিত হলো, যার কারণে এই পানিটা ক্ষয় হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বৃষ্টির পানিতে নর্মালি কার্বনিক অ্যাসিড থাকে এবং শিলার কথা বললে চুনাপাথর, ডলোমাইট এই জাতীয় শিলার সংস্পর্শে আসলে পানি সাধারণত ধীরে ধীরে ক্ষয় পানিতে পরিণত হয়। আচ্ছা, গেল আমাদের খ এর কোশ্চেন। আমরা যাচ্ছি এবার গ এর কোশ্চেনে। দেখো গ এর কোশ্চেনে কি বলছে? উদ্দীপকের
উদ্দীপকের কোষটির চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করে, অর্থাৎ এটা হচ্ছে ড্রাই সেল অথবা যদি আমরা বলি শুষ্ক কোষ, ড্রাই সেল বা শুষ্ক কোষ। এখন এই কোষের গঠন, বিক্রিয়া না কিন্তু, হ্যাঁ, এই কোষের গঠন জানতে চাচ্ছে। তাহলে এই কোষের মধ্যে গঠন বললে আমরা কি ব্যাখ্যা করব? এই কোষের অ্যানোডকে, এই কোষের ক্যাথোডকে, অ্যানোড ক্যাথোড বাদেও তো আরো কোনো উপাদান থাকতে পারে মাঝখানে, তো এই উপাদানগুলো নিয়ে আমরা এখন মানে বর্ণনা করবো আর কি। তো তাহলে চলো আমরা এই প্রশ্নের গ এর অ্যান্সারটা করে ফেলি। আচ্ছা, তো দেখো এখানে এই যে চিহ্নিত চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তো এই চিহ্নিত চিত্র এখান থেকে মূলত আমাকে আসলে একটু ব্যাখ্যা করতে হবে। ফার্স্টে আমরা যে এই কাজটা করব, নিচের দিকে খেয়াল করো, একটা ধাতব বেজ থাকে এখানে। এই ধাতব বেজটা আসলে কি কাজ করে, যে ভিতরের যে উপাদানগুলো সেগুলো যেন নষ্ট না হয়, সেগুলো যেন কোনোভাবে অন্য উপাদানের সাথে বিক্রিয়া করতে না পারে, এই জন্য আমরা এখানে লেয়ার দিয়ে একটা প্রোটেকশন দেই। এই প্রান্তটা আমার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করে। এর মাঝখানে যে কালো যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় কার্বন রড, মানে কি, কার্বনের তৈরি একটি দণ্ড। এই দণ্ডের উপরের প্রান্ত পজিটিভ এবং এই কার্বন রড তোমার ক্যাথোড হিসেবে কাজ করে, ক্যাথোড হিসেবে কাজ করে। দেন দেখো এখানে ওয়াশ আর সিল থাকে এরকম দুইটা। আচ্ছা, আর কি থাকে? বাইরের জ্যাকেট, বাইরের জ্যাকেট বলতে দেখো যে প্লাস্টিকের একটা জ্যাকেট থাকে দেখবা, ঠিক আছে, এটা হচ্ছে বাইরের জ্যাকেট। তারপরে বাইরের জ্যাকেটের পর ভিতরে এই যে সাদা যে অংশটা, এই সাদা অংশটাকে আমরা বলতেছি দস্তার পাত্র, অর্থাৎ আমরা ফার্স্টে প্লাস্টিকের একটা লেয়ার দেখি ব্যাটারির উপর দিকে, প্লাস্টিকের লেয়ার, সেটা হচ্ছে বাইরের জ্যাকেট। এটার ভিতরেই থাকে দস্তার পাত্র এবং এই দস্তার পাত্রের ভিতরে মানে দস্তার পাত্র, তারপরে যদি তুমি সেই দস্তার পাত্রকে কোনোভাবে রিমুভ করতে পারো, দেন তুমি পাবা হচ্ছে কাগজের পর্দা। তাহলে এখানে বেসিক্যালি তিনটা লেয়ার, দেখো এই যে বোথ সাইডের কথা চিন্তা করে তিনটা লেয়ার, একদম সবার বাইরে হচ্ছে প্লাস্টিকের একটা মোড়ক, তার ভিতরে আছে দস্তার পাত্র, এবং দস্তার পাত্র ভেদ করার পরে যদি তুমি যাও তাহলে তুমি দেখবে একটা কাগজ দিয়ে একটা পর্দা, এই যে এইখানে একটা কাগজ দিয়ে পর্দা আছে, ঠিক, এটা ঘুরে 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 এই পাশ দিয়ে কিন্তু সেম ভাবে হয়েছে। আচ্ছা, এবারে আসো, তাহলে এটা আমরা একদম বাইরের লেয়ার নিয়ে কথা বললাম। নেক্সট আসো আমরা ভিতরের লেয়ারগুলো নিয়ে কথা বলি। একদম তো যেটা বললাম যে ভিতরে থাকে কার্বন রড। আচ্ছা, কার্বন রডের পাশে অর্থাৎ এই জায়গাগুলোতে কারা থাকে? এই জায়গাগুলোতে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানির কাই, কাই বা পেস্ট যে কোনো একটা কিছু বলে, তো এদের মিশ্রণটা থাকে তার মধ্যে আর কি। তাহলে ফার্স্টে এইটা থাকতেছে, এই যেটা থাকতেছে, আর তারপরে তার তার বাইরে থাকতেছে তোমার যে যেটা বললাম যে এদের মিশ্রণ, এদের মিশ্রণটাকে কি বলা হয়? এদের মিশ্রণটাকে বলা হয় কাই বা পেস্ট। ওকে, তো গেল এটা। এখন অ্যানোড এবং ক্যাথোডকে, তো দেখো এই যে দস্তার পাত্র, এই দস্তার পাত্র কাজ করবে তোমার অ্যানোড হিসাবে, আচ্ছা, এবং কার্বন দণ্ড কাজ করবে তোমার ক্যাথোড হিসাবে, কার্বন দণ্ড কাজ করবে তোমার ক্যাথোড হিসেবে। সো এই তো এই জিনিসগুলো আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে। তবে এখানে তোমাদেরকে আমি যেই কথাটা বলবো যে চিত্রটা কিন্তু দেখো ঠিক এভাবেই আঁকার চেষ্টা করবো। এক্সামে যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে এখানে জাস্ট আমরা কিন্তু বইয়ের চিত্রটাকেই প্রেজেন্ট করেছি, বাট আমি একটু তোমাকে এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো যদি এক্সামে আসে এই টাইপের কোশ্চেন, তোমরা চিত্রটা খুব সুন্দর মতো আঁকবা। চিত্রের উপরে এই কোশ্চেনের অনেকটা মার্কস নির্ভর করতেছে। যদি নর্মালি বাংলা লিখে দাও যে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করবে, এটা অতটা সুন্দর হবে না। তো আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি যে তোমরা এই এটার ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, এবারে খেয়াল করো, এবারে আসলে যে পয়েন্টগুলোকে যেটা বললাম এতক্ষণ যা বললাম তার আসলে মানে আউটপুটটা কি, তার সামারিটা কি, সেটি এখন এখানে আসলে বলা হচ্ছে। আসলে আমরা এখন এই পয়েন্টগুলো একটু দেখে নিই। এক নম্বরে কি বলছে দেখো, এক নম্বরে বলতেছে যে অ্যানোড হিসাবে, ড্রাই সেলে অ্যানোড হিসাবে সাধারণত কি থাকে? ধাতব জিঙ্কের তৈরি ছোট কৌটা। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে জিঙ্ক চারপাশে যে লেয়ার ছিল আমাদের মনে আছে, সেই চারপাশের লেয়ারটা আমার অ্যানোড হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে দেন আমরা একটু নিচের দিকে যাই, মানে তাহলে আমরা তো আমাদের অ্যানোডকে চিনে ফেলছি যে জিঙ্কের কৌটা আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে খেয়াল করো দেখো, জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কার্বন গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়, কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। সো যেটা আমি অলরেডি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি যে কার্বন দণ্ড তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে। কার্বন দণ্ড এই যে গ্রাফাইট বা কার্বন দণ্ড থাকবে, সেই গ্রাফাইট বা কার্বন দণ্ড আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। আর কার্বন দণ্ডটা কোথায় থাকবে? একদম মাঝে, পুরা জিঙ্কের কৌটার একদম মাঝ বরাবর থাকবে আমাদের কার্বন দণ্ড। তো এইখানেও কিন্তু এই বিষয়গুলোকে খুব সহজেই বোঝানো হয়েছে। আর মাঝের অংশে দেখো যেটা বলছিলাম যে মাঝের অংশে অনেকগুলো মিশ্রণ থাকবে, সেই মিশ্রণের মধ্যে কে কে আছে?
সেই মিশ্রণের মধ্যে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, তারপরে কি আছে, তারপরে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে কি আছে জিঙ্ক ক্লোরাইড, তারপরে কি আছে পাতিত পানি। সো এদেরকে মিলে একটা কাই বা পেস্ট যেটাই বলো না কেন, যা জিঙ্কের তৈরি ছোট ছোট করে পূর্ণ করা হয়। অর্থাৎ আমরা তাহলে এখন ফাইনালি তো বুঝছি যে ফার্স্টে থাকবে জিঙ্কের কৌটা, জিঙ্কের কৌটার মাঝখানে থাকবে একটা কার্বন দণ্ড যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে, আর এই কার্বন দণ্ড এবং জিঙ্কের কৌটা এর মাঝখানে আরেকটা মিশ্রণ থাকবে যেটাকে বলা হচ্ছে পেস্ট বা কাই। সো এই তো এগুলো যদি আমরা ঠিকমতো সেট আপ করতে পারি বা এগুলো যদি আমরা ঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদের ড্রাই সেলের গঠনটা কমপ্লিট হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু চিত্র আঁকাটা মাস্ট, হ্যাঁ, এই প্রশ্নের জন্য তোমাকে চিত্র অবশ্যই আঁকতে হবে। সো এটা গেল আমাদের গ এর প্রশ্ন। এবারে আমরা যাব আমাদের ঘ এর প্রশ্নে। তো চলো আমরা আমাদের ঘ এর প্রশ্ন নিয়ে একটু কথা বলি। দেখো কি বলছে এখানে, এখানে বলতেছে যে আমরা যদি ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলি, তাহলে এখানে বলতেছে যে কিছুদিন ব্যবহারের পরে উদ্দীপকের কোষটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে কেন, বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো। অর্থাৎ আমরা কিন্তু একটা রিমোটের যে পেন্সিল ব্যাটারি এটা যে আজীবন চলে এটা কিন্তু এমন না। দেখা গেছে যে রিমোটের ক্ষেত্রে একটা ব্যাটারি কতদিন যায়, 2 মাস 3 মাস যায়। আগে আমরা ছোটবেলা দেখতাম যে মানুষজন এই টর্চ লাইট ব্যবহার করতো ব্যাটারি দিয়ে মানুষজন বিভিন্ন টর্চ লাইট ব্যবহার করতো। তো ওই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির মেয়াদ তখন আরো যেহেতু লাইট বেশি পরিমাণ কারেন্ট প্রয়োজন হয় তার জন্য, তো তখন ব্যাটারি আরো তাড়াতাড়ি ফুরিয়ে যেত। সো ওভারঅল কথা হচ্ছে যে ড্রাই সেল একটা লিমিটেড এনার্জি, তুমি এইটা ইউজ করতে পারবে বড়জোর 2 মাস 3 মাস এরকম। তো এখন এটা কেন ফুরিয়ে যাচ্ছে, কেন এটাকে আমি আজীবন ব্যবহার করতে পারবো না বা আজীবন ব্যবহার করতে পারছি না। তো সেজন্য আমরা এখন যাচ্ছি এই প্রশ্নের ঘ নং যেই অ্যান্সার আছে সেই অ্যান্সারে। আচ্ছা দেখো খেয়াল করো, তো তাহলে কোশ্চেন তো আমরা যেটা বললাম যে উদ্দীপকের কোষটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় কেন এটা ব্যাখ্যা করতে হবে। তো এবারে চলো আমরা এটার অ্যান্সার প্রসেসটাকে একটু ডিটেলসে দেখবো যাতে করে আমরা পুরো পার্টটা বুঝতে পারি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা সিনারিও ধরে ধরে আলোচনা করে দিব যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো শুরুতেই যেখানে ফোকাস করব অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াগুলো আছে আমরা সেইখানে একটু ফোকাস বেশি দিব। তো খেয়াল করো আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে অ্যানোডে জারণ বিক্রিয়া হয় এবং অ্যানোডের মূল ভূমিকা থেকে জিঙ্ক, তাহলে জিঙ্ক কি করবে, 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হবে। তো এটাকে আবার অনেক সময় এই 2 ইলেকট্রনকে কিন্তু আবার এই পাশেও নিয়ে যাওয়া যায়। দেখো জিঙ্ক ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, অর্থাৎ আমরা এটাকে ইলেকট্রনটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, সমান চিহ্নের বা তীর চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম, ফলে ইলেকট্রন নেগেটিভ ছিল এই পাশে এসে পজিটিভ হয়ে গেল। এটা হচ্ছে 1 নং সমীকরণ। অ্যানোডের জারণ বিক্রিয়াটা একটু সহজ, ক্যাথোডের বিজারণ বিক্রিয়াতে আমাদের একটু স্টেপ বাই স্টেপ বুঝতে হবে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। দেখো এখানে ফার্স্টে কি করছি, ফার্স্টে আমি এটা তাহলে ইরেজ করে দিই, এটা তো বুঝছই সবাই। আচ্ছা ফার্স্টে এখানে যে কাজটা করা হলো, ফার্স্টে আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, নিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাগ করলে কি পাওয়া যায়, অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়ন অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। আমরা এখন কথা বলতেছি ক্যাথোডের বিজারণ বিক্রিয়া নিয়ে। তো ফার্স্টে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাগ করলাম, ভাগ করে আমরা অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করলাম। এখন তুমি যদি 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড নাও তাহলে তোমার অ্যামোনিয়াম আয়ন হবে কয়টা, 2টা, ক্লোরাইড আয়ন হবে কয়টা, 2টা। সো 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড নিলে অ্যামোনিয়াম আয়ন হবে 2টা, ক্লোরাইড আয়ন হবে 2টা। ভালো কথা। এবারে দেখো এই অ্যামোনিয়াম আয়ন কি করলো, এই 2টা ইলেকট্রন সে গ্রহণ করলো, অ্যামোনিয়াম আয়ন এই 2টা ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করলে অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করলে তাহলে দেখো তার যে ইলেকট্রন যে ঘাটতি, আমরা তো জানি যে প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কম, তার স্বাভাবিকভাবে যতগুলো থাকার কথা ছিল তার থেকে তার কম আছে। আচ্ছা তো অ্যামোনিয়াম প্লাস NH4 প্লাস 2টা ইলেকট্রন, তো ইলেকট্রন গ্রহণ করলে তখন কিন্তু সে তার উপর কোনো চার্জ থাকবে না। এখন একটা অ্যামোনিয়ামের একটা ঘাটতি, তাহলে 2টা অ্যামোনিয়ামের কয়টি ইলেকট্রন ঘাটতি হবে, 2টি ইলেকট্রন ঘাটতি হবে। 2টি ইলেকট্রন যদি ঘাটতি হয় তাহলে সেখান থেকে কি 2NH4 তৈরি হবে, 2NH4 চার্জ মুক্ত হয়ে যাচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করার ফলে। এবার 2NH4 কে দেখো আমরা এভাবে ভেঙে দেখাতে পারি যে 2NH3, খেয়াল করো 2NH4 ছিল 2NH3, আর যে 2টা হাইড্রোজেন, মোট 8টা হাইড্রোজেনের 3টা গেল এখানে, 3 দুগুণে 6টা গেল এখানে, বাকি 2টাকে আমরা H2 আকারে লিখে ফেললাম। তার আমরা এটাকে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কি হচ্ছে বা না হচ্ছে। আচ্ছা এবারে আসো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের 2 অণু নাও, 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে কি, 2টা ম্যাঙ্গানিজ 4টা অক্সিজেন, তাহলে সেটাকে আমি ফরমেশন নতুন করে এভাবে সাজাতে পারি Mn2O3, অর্থাৎ 2টা ম্যাঙ্গানিজ আমি ঠিকই রাখলাম, 4টা অক্সিজেনের 3টাকে আমি এখানে নিয়ে গেলাম, 4টা অক্সিজেনের 3টাকে আমি এখানে নিয়ে গেলাম, বাকি সিঙ্গেল অক্সিজেন হচ্ছে কি এই।
তো আশা করতেছি তোমরা এইটুকু পয়েন্ট বুঝতে পেরেছো। এবারে এই দেখো দুইটা হাইড্রোজেন আর এই আছে একটা অক্সিজেন মিলে কি তৈরি হতে পারে বলো তো? দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি হতে পারে? পানি তৈরি হতে পারে। বেসিক্যালি এই সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু একটা জায়গাতেই ঘটতেছে। কোথায় বলো তো? ওই যে আমরা বলছিলাম না পেস্ট বা কাই তৈরি করা হয়, যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থাকে, জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, এটা মিলেই তো পেস্ট বা কাই তৈরি করা হয়। এই সমস্ত বিক্রিয়া কিন্তু এক জায়গাতে ঘটতেছে, বাট আমি তোমাদের বোঝার জন্য একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে হ্যাঁ দেখো আসলে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। আচ্ছা, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু বুঝছো। এবারে তুমি এই দুইটা বিক্রিয়া জোড়া দাও, অর্থাৎ এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটাকে আমরা এখন অ্যাড করব। তাহলে কি আছে? 2NH4+, কি আছে? 2 ইলেকট্রন, কি আছে? 2MnO2, কি আছে? 2NH3, কি আছে? Mn2O3, কি আছে? পানি। অর্থাৎ দুইটা বিক্রিয়াকে যদি আমরা জোড়া দেই তখন আমরা কিন্তু এই যে নিচের লাইনটা পাবো 2NH4+, 2 ইলেকট্রন, 2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, 2 অ্যামোনিয়া, তারপর ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পাবো আমি পানি। তো এখন সর্বশেষ যে লাইনটা আমরা লিখেছি এই লাইনটাকে তুমি 2 নং সমীকরণের মতো চিন্তা করো যে এটা আমাদের 2 নং সমীকরণ, আর উপরে যে জিঙ্কের যে বিক্রিয়াটা ছিল সেটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন কাজ কি? 1 আর 2 যোগ করে দাও। সো দেখো যদি আমরা 1 আর 2 যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? জিঙ্ক তীর চিহ্ন, জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর মাত্র যেটা বললাম সেটা আমরা এখন যোগ করে দিয়েছি। এবারে আসো, ইলেকট্রন ইলেকট্রন কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সমীকরণের দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে বাকি নিব কি থাকতেছে? জিঙ্ক প্লাস 2NH4 প্লাস প্লাস MnO2, 2 অণু MnO2, এটা গেল বিক্রিয়কে। উৎপাদে কি পাচ্ছি? উৎপাদে পাশে জিঙ্ক 2 প্লাস, এই যে দেখো এক নং ডান পাশে জিঙ্ক 2 প্লাস, তারপর কি আছে? 2NH3, তারপরে কি আছে? Mn2O3, তারপরে কি আছে? পানি। সো এইটা হচ্ছে আমার এই ড্রাই সেলের সামগ্রিক বিক্রিয়া বা ফাইনাল বিক্রিয়া। এখন আমাদের কাছে কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছিল যে এই ব্যাটারিটা কেন মানে কিছুদিন ব্যবহারের পর এটা আর উপযোগী থাকে না। অ্যান্সার হলো জিঙ্ক। জিঙ্ক হচ্ছে অ্যান্সার। খেয়াল করো, তুমি এই ব্যাটারিতে কি পর্যাপ্ত জিঙ্ক দিতে পারতেছো? না, আমার একটা জিঙ্কের কৌটা, এই জিঙ্কের কৌটার মধ্যে যতগুলো জিঙ্ক পরমাণু থাকা সম্ভব ঠিক ততগুলো জিঙ্ক পরমাণুই আমরা সেখানে দিচ্ছি। যদি ব্যাটারি বড় হয় তখন আমরা একটু জিঙ্ক পরমাণু বেশি দিতে পারবো, আর ছোট ব্যাটারি হলে সেখানে আমরা জিঙ্ক পরমাণু কম দিতে পারবো। তো দেখো, জিঙ্ক যেহেতু এখানে ফিক্সড, কোনো মানে এখানে মানে নির্দিষ্ট মাত্রার জিঙ্ক আমি দিচ্ছি, তাহলে এই যে জিঙ্ক যে বললাম যে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এই ব্যাটারি ততদিনই সচল থাকবে যতদিন জিঙ্কের পরিমাণ থাকবে, মানে জিঙ্ক যতদিন ইলেকট্রন সাপ্লাই দিতে পারবে আর কি। তো জিঙ্ক যখন শেষ হয়ে যাবে, সমস্ত জিঙ্কগুলো ধরো ইলেকট্রন সাপ্লাই দিয়ে জিঙ্ক 2+ আয়ন হয়ে গেল, তাহলে এই যে জিঙ্ক 2+ আয়ন, এই জিঙ্ক 2+ আয়ন তো আর ইলেকট্রন সাপ্লাই দিতে পারবে না। সো ইলেকট্রন সাপ্লাই যদি দিতে না পারে তাহলে তো এখানে জারণ বিজারণ বিক্রিয়াও হবে না, এখানে বিদ্যুৎ উৎপাদন হবে না। তো আমি মানে সামগ্রিকভাবে এটাই বুঝতে চাচ্ছি যে এখানে আমার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো ফিক্সড করে দিয়েছি আমি। সো ওই ফিক্সড উপাদানগুলো যখনই খরচ হয়ে যাবে তখন তোমার এই ব্যাটারি চার্জহীন হয়ে যাবে। আর যেহেতু এটা রিচার্জেবল ব্যাটারি না, এটা একবার নিঃশেষ হয়ে গেলে সেটাকে আর পুনরায় রিচার্জ করা যায় না। হ্যাঁ, তবে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় বাজারে, কিন্তু আমরা যে পেন্সিল ব্যাটারির যে ব্যাটারি সেটা কিন্তু নন রিচার্জেবল ব্যাটারি। এখানে জিঙ্ক যতক্ষণ তোমাকে ইলেকট্রন সাপ্লাই দিতে পারবে তোমার ব্যাটারি ততদিনই চার্জ থাকবে বা ততদিনই চার্জ পাবা আর কি। যখন সাপ্লাই কমে যাবে তখন কিন্তু বা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেই ব্যাটারিকে ব্যবহার করতে পারবো না। দ্যাটস ওয়াই এই ব্যাটারিটা কিছুদিন ব্যবহারের পর এটা অনুপযোগী হয়ে পড়ে। এইটাই জাস্ট তোমাকে বিক্রিয়া দেখিয়ে ফাইনালি তোমাকে এই কথাটাই ডিসিশন হিসেবে লিখতে হবে। ওকে, তো তাইলে আমি আশা করছি তোমরা এই সৃজনশীলের ক, খ, গ, ঘ চারটি প্রশ্নের অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।